আমার সকল প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে জানাই ইউটিউবে স্বাগত। আজকে আমি দর্শনের ভেনচিত্র সম্পর্কে আলোচনা করব। আজকে আলোচনা করব ভেনচিত্রের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব। এই পর্বটি খুবই মজাদার হতে চলেছে, খুব সহজেই তোমরা এই পর্বটি জেনে নেবে। এই ভেনচিত্র সম্পর্কে আমি আজকে অনেক নতুন নতুন তথ্য তোমাদেরকে দেব। এই ভেনচিত্রে থেকে কিভাবে অঙ্ক করা যায় সমস্ত কিছু আজকে বলবো। তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভালো লাগলে, আর কমেন্ট অবশ্যই করবে। তাহলে আমি তোমাদের ভিডিওগুলো কিভাবে বুঝতে পারছো বা তোমাদের ফিডব্যাক পেলে পরে আমি আরও ভিডিওগুলো ভালোভাবে উপস্থাপন করতে পারবো। ঠিক আছে, চলো দেখা যাক ভেনচিত্র সম্পর্কে। ভেনচিত্র দ্বিতীয় পর্ব। দেখো, ভেনচিত্র প্রথমে জানতে হবে। ভেনচিত্র জানতে গেলেই শ্রেণী সম্পর্কে জানতে হবে। শ্রেণী, এই শ্রেণী সম্পর্কে আমি তোমাদেরকে আগের পর্বে অর্থাৎ প্রথম পর্বে অনেক কথাই বলেছি শ্রেণী সম্পর্কে। তোমাদের ভেনচিত্র জানতে গেলে প্রথমে শ্রেণী সম্পর্কে জানতে হবে। তবে শ্রেণী সম্পর্কে আমি বিস্তারিত ধারণা তোমাদেরকে প্রথম পর্বে আলোচনা করেছি। আজকে শ্রেণী সম্পর্কে আবার একবার পুনরাবৃত্তি করে দিচ্ছি। দেখো, শ্রেণী বলতে কি বোঝো? শ্রেণী বলতে তোমরা ভালোভাবেই জানো শ্রেণী কাকে বলে। আমি বলেছি সমজাতীয় সদস্যদের নিয়ে গঠিত দলকে বলা হয় শ্রেণী। এবার তোমরা বলবে যে কীরকম কীরকম। যদি আমি বলি ধরো মানুষ, মানুষ তাহলে মানুষ একটা শ্রেণী। আমি যদি বলি যে সপ্তম, সপ্তম শ্রেণী। আমি যদি বলি একাদশ, একাদশ শ্রেণী। আমি যদি বলি দ্বাদশ, দ্বাদশ শ্রেণী। তাহলে বোঝা যাচ্ছে যে সব এক একটা সমজাতীয় সমজাতীয় দল এরা বা গোষ্ঠী, এদেরকে বলা হয় শ্রেণী। এই শ্রেণীকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করব। এখন দেখো তিনটি ভাগ কীভাবে করব, চলে যাব। একটা হচ্ছে একটা প্রথমে বললাম শূন্য শ্রেণী। প্রথমে আমরা দেবো শূন্য শ্রেণী, তারপরে দেবো অশূন্য শ্রেণী, তারপরে পূরক শ্রেণী। বেশ, শূন্য শ্রেণী কাকে বলে? যে শ্রেণীতে একটিও সদস্য নেই তাকে বলা হয় শূন্য শ্রেণী। এই জিনিসটাও খুব ভালোভাবে বুঝে যাবে। ধরো ক্লাস 7-এ দেখা গেল যে 11টা থেকে 4টে পর্যন্ত ছেলেগুলো আছে, তখন কিন্তু এইটা হয়ে গেল অশূন্য শ্রেণী। মানে এখানে কিন্তু একজনও নেই এমন নয়। তাহলে এই জায়গাটা অশূন্য শ্রেণী কখন হবে? যখন থাকবে সদস্য, তখন হয়ে যাবে অশূন্য শ্রেণী। আর কখন তোমাদের এই সপ্তম শ্রেণীটাই শূন্য শ্রেণী হয়ে যাবে? যখন দেখা যাবে রাত্রের বেলায় সপ্তম শ্রেণী, এটা ধরো সপ্তম শ্রেণী, এই সপ্তম শ্রেণীটা রাত্রেবেলায় দেখা যাবে কেউ নাই, তখন এই জায়গাটা শূন্য, তো ফাঁকা, তো কেউ নাই। তাহলে এই জায়গাটাকে দার্শনিক ভেন এই ছায়াবৃত্তের মাধ্যমে চিত্রিত করেছেন। তাহলে এটা শূন্য শ্রেণী, যখন কেউ থাকবে না সেই শ্রেণীতে তাকে বলা হবে শূন্য শ্রেণী। আর যখন সেই শ্রেণীতে কেউ থাকবে তাকে বলা হবে অশূন্য শ্রেণী। অশূন্য শ্রেণীকে আমরা ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করব, তার মানে এখানে কেউ আছে। আর যখন থাকবে না তাকে অশূন্য শ্রেণী দিয়ে প্রকাশ করব, শূন্য শ্রেণী দিয়ে প্রকাশ করব। দেখো একাদশ শ্রেণী, যদি আমি এখানে একাদশ শ্রেণী, একাদশ শ্রেণী এটা যদি দিনের বেলায় হয় 11টা AM টু 4টে PM পর্যন্ত দেখা গেল এখানে একাদশ শ্রেণীর ছাত্ররা আছে। তার মানে এই শ্রেণীতে এখন কিন্তু আমার শূন্য নয়, ক্রস চিহ্ন মানে অন্তত একজন সদস্য আছে। কিন্তু দেখো যখন আমাদের 4টে পেরিয়ে গেল, ধরো 5টা থেকে দেখা গেল, 5টা থেকে দেখা গেল ওই 11টার আগে পর্যন্ত, বেশ এই টাইমটা দেখা গেল এই শ্রেণীতে কিন্তু কেউ নেই, এই শ্রেণী অন্ধকার, এক লাইটও নেই, জানলা দরজা সব বন্ধ। তাহলে তো এই শ্রেণীতে কেউ নেই, তাহলে এই শ্রেণীটা ছায়াবৃত্ত হবে।
এই শ্রেণীটা শূন্য শ্রেণী হবে। ঠিক এইভাবেই যদি আমি বলি মানুষ, তাহলে এই টোটাল পৃথিবীর মানুষটাকে যদি ধরে নিই, তাহলে এই মানুষ শ্রেণীটাই, এখানে মানুষ আছে। আর যদি ধরে নিই মানুষ নেই, তখন হয়ে যাবে মানুষ শ্রেণী যেটা, সেটা হয়ে যাবে ছায়াবৃত্ত। এইভাবে আমরা শ্রেণী নির্ণয় করব। শূন্য শ্রেণী অশূন্য শ্রেণী সম্পর্কে আরও ভালোভাবে ধারণাটা দেওয়ার চেষ্টা করছি। দেখো শূন্য শ্রেণী যদি বলি, আমি বললাম শূন্য শ্রেণী মানে দেখো মৎস্যকন্যা, এটা শূন্য শ্রেণীর অন্তর্গত। তার মানে কি মৎস্যকন্যা নেই, তার মানে এইটা যদি আমি এম ধরি, তাহলে এই এম সমান হবে 0, তার মানে মৎস্যকন্যা নেই। আর একে যদি আমি একটা শ্রেণীর মধ্যে প্রকাশ করি, এটা ধরো এই শ্রেণীতে মৎস্যকন্যা সম্পর্কে বলা হচ্ছে, তাহলে মৎস্যকন্যা নেই, তার মানে 0, তার মানে এইটা হয়ে যাবে 0। এই জায়গায় কিন্তু মৎস্যকন্যা নেই, এই ছায়াবৃত্ত আকারে প্রকাশ করা হলো। আমি যদি এখানে বলি পরী, তাহলে পরীটা কখন শূন্য শ্রেণী হবে? আমাকে এই বাক্যটা জানতে হবে, যে এই বাক্যটাকে বুঝে নিতে হবে যে পরী নেই, তার মানে কি? তাহলে আমি যদি বুলীয় লিপি অনুসারে সাজাতে যাই, সেই সমীকরণ অনুযায়ী যদি একে যদি পি ধরি, তাহলে পি সমান হয়ে যাবে আমার 0। তার মানে আমি যদি ছায়াবৃত্তের আকারে প্রকাশ করতে যাই, তাহলে এই জায়গাটা যদি পি ধরি, তাহলে এই জায়গাতে কোনো কিন্তু আমার সদস্য নেই। এইভাবে বুঝতে হবে শূন্য শ্রেণী, অর্থাৎ যে শ্রেণীতে একজনও সদস্যের অস্তিত্ব নেই, সেই শ্রেণীকে বলা হয় শূন্য শ্রেণী। অপরদিকে অশূন্য শ্রেণী, যে শ্রেণীতে অন্তত একজন সদস্যের অস্তিত্ব আছে, তাকে বলা হয় অশূন্য শ্রেণী। আমি বললাম আমটা কি? তাহলে আম বললেই আমাকে বুঝতে হবে আম আছে, তার মানে আমটা আমি যদি এ ধরি, তার মানে কি হচ্ছে এ সমান নট 0, এ আম আছে, তাহলে এ সমান 0 তো হবে না, আম সমান 0 তো হবে না, আম আছে, তার মানে আম নট ইকুয়াল টু 0। তার মানে আমি যদি একে ভিন চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে এইটা যদি আমার আম শ্রেণীর বৃত্ত হয়, তাহলে এই জায়গার আমার কিন্তু আম আছে। আমি যদি বলি এখানে বলি মানুষ, তার মানে কি মানুষ ধরলেই আমাকে ভাবতে হবে এটা মানুষ আছে, এটা আমরা বাস্তব অনুযায়ী ধরছি। দেখো মানুষ আছে, এটাকে যদি আমি এম ধরি, তাহলে কি হবে এম নট 0, অর্থাৎ এম আমার 0 নয়। তাহলে এই জায়গায় যদি আমি বৃত্ত করি, তাহলে বৃত্তে দেখা যাচ্ছে যে এই জায়গায় আমার মানুষ আছে, তার মানে এই জায়গায় 0 নয়, মানে ছায়াবৃত্ত নয়। এইভাবে কিন্তু অশূন্য শ্রেণী নির্ণয় করব। আর পূরক শ্রেণী কিভাবে নির্ণয় করব? আমি দেখো আম আছে, এটা বললাম আমি অশূন্য শ্রেণী, অন্তত একজন সদস্য আছে। আমি বললাম আম আছে, লাগালেই কিন্তু হয়ে যাবে আমার আম আছে, সেটা হয়ে যাবে আম নেই। তাহলে আম আছে, আমি যদি আমটাকে এ ধরি, তাহলে মানে একটা বার পাবো, মানে আম, তার মানে তো আম নেই, তাহলে আম নেই, তাহলে আম আছে। আর এখানে বলছি আম নেই, তাহলে মানে কি এইটা সমান 0। আমি যদি আম দিই, তাহলে ধরে নিতে হবে আম নেই, তাই তো হয়ে গেল। দিলেই এখানে নেই চলে আসছে, বাস্তবে ভাবো, তাহলে এ নট ইকুয়াল টু 0, অর্থাৎ আমার যদি এই জায়গাটা আমের ঘর হয়, হ্যাঁ, তাহলে এই জায়গাটা বাদ দিয়ে যে জায়গায় আম নাই সেই জায়গাটা 0, তাহলে আমি একটা বক্স করে নিচ্ছি, এই জায়গাটা হয়ে যাবে 0, অর্থাৎ আমার এই জায়গাটায় আম নেই। আমার তো ভেতরটা আমের ঘর, এই বৃত্তটা আমের ঘর, তাহলে এই জায়গাটায় কিন্তু আমার আম নেই, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে ছায়াবৃত্ত হয়ে যাবে। ভালোভাবে এই জায়গাটা বুঝো, পূরক শ্রেণী বুঝো। পূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় পূরক শ্রেণী। আম হচ্ছে মূল শ্রেণী, এর বিরুদ্ধ শ্রেণী হচ্ছে আম। দেখো মানুষ যদি বলি, তাহলে মানুষটাকে ছায়াবৃত্তের মাধ্যমে প্রকাশ করলে আমার কি হয়, এখানে মানুষ আছে, তার মানে এটা ছায়াবৃত্ত নয়, এটা হবে
মানুষ বললেই কিন্তু আমার হয়ে যাবে ক্রস চিহ্ন, তার মানে মানুষ আছে। আর যদি আমি বলি অমানুষ, তার মানে কি দাঁড়াচ্ছে, মানুষ নেই। অমানুষ মানে এই মানুষ বাদ দিয়ে বাকি জায়গাগুলি অমানুষ, তাহলে এই জায়গাটা হবে অমানুষ, মানে এম ধরে নিলাম, বার ধরে নিলাম, তাহলে এই জায়গাটাই কিন্তু এম বাদ, তার মানে এই জায়গাটা সব কি হবে, ছায়াবৃত্ত হবে। বেশ, তাহলে বেশ এটা মুছে দিচ্ছি। বেশ, এবার চলে যাই আমি তোমাদেরকে পরীক্ষায় যেভাবে আসে, যে জিনিসটা মূল জিনিস, সেই জিনিসটা সম্পর্কে তোমরা জানো। দেখো, আমি আগের দিনও তোমাদেরকে বলেছিলাম দার্শনিক বুল, আধুনিক দার্শনিক, উনি খুব সহজেই বচনগুলিকে এই সমীকরণের মাধ্যমে নির্ণয় করার চেষ্টা করেছেন। এ বচনের সমীকরণ করেছেন এস পি বার ইকুয়াল টু 0, ই বচনের সমীকরণ করেছেন এস পি ইকুয়াল টু 0, আই বচনের সমীকরণ করেছেন এস পি নট ইকুয়াল টু 0, ও বচনের সমীকরণ করেছেন এস পি বার নট ইকুয়াল টু 0। এটা উনি করেছেন। এবার এইটা কিভাবে আসছে তোমাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। এটা এ বচনের অনুযায়ী, এ বচন যদি দিই, আমি যদি বলি যে এখানে তোমরা সবাই জানো এই বচনটা, সকল মানুষ হয় মরণশীল। হ্যাঁ, মরণশীল, এখানে দন্ত না হবে, মূর্ধন্য। তাহলে দেখো, সকল মানুষ হয় মরণশীল, এখানে যদি আমি এস ধরি, এইটা যদি আমি পি ধরি, বচনে তো এইভাবেই ধরে ধরে আসছি, তাহলে এটা যদি এস ধরি, এটা যদি পি ধরি, আমি তাহলে মানুষের একটা বৃত্ত নিলাম আর মরণশীলের একটা বৃত্ত নিলাম, এটা এস বৃত্ত, এটা পি বৃত্ত। তাহলে ভাবো, এইটা আমার এস বৃত্ত, এইটা কিন্তু পি বৃত্ত, আর এইখানে দেখো এস পি দুটো বৃত্তেরই অংশ আছে, ঠিক আছে। বেশ, এরপরে দেখো এই বৃত্তের মধ্যে কিন্তু আমার পি বৃত্ত নাই, পি বৃত্ত নাই মানে পি বার, বার মানে আমি আগের ভিডিওটায় বলেছিলাম বার মানে বাদ, এই সম্পর্কে ডিটেলস বলেছিলাম, আবার একবার রিপিট হয়ে যাচ্ছে। পি নাই এই 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 আমার এই ক্ষেত্রটার মধ্যে, আর এই ক্ষেত্রটার মধ্যে এস এর অংশ নাই, তাহলে এস বাদ। বেশ, এইবার আমরা দেখব যে এইটা কিভাবে কি হচ্ছে। মানুষ, সকল মানুষ হয় মরণশীল, তার মানে পৃথিবীর যত মানুষ আছে সবাই মরণশীল, তাহলে মরণশীল যদি না থাকে তাহলে মানুষও থাকবে না, তাই তো। তাহলে মরণশীলকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ আমি যদি এই সূত্র অনুযায়ী চলে যাই, এস পি বাদ, অর্থাৎ পি যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এস হয়ে যাবে 0, অর্থাৎ মরণশীল যদি সব যদি মরণশীল হয়ে যায় তাহলে আমার মানুষ হয়ে যাবে 0, মানুষ বলেও কিছু থাকবে না। তাহলে আমার দার্শনিক বুল কি সমীকরণ করেছেন, এস পি বার সমান 0, অর্থাৎ যদি আমি মরণশীলটা বাদ দিয়ে দিই, অর্থাৎ পিতে যদি বার দিই, অর্থাৎ মরণশীলটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে দেখা যাবে মানুষটা 0 হয়ে যাবে, অর্থাৎ মানুষ বলে কেউ থাকবে না। তাহলে আমার এই জায়গাটা হয়ে যাবে আমার ছায়াবৃত্ত। কেন করলাম, এস পি বার, এই ঘরটা এস পি বার, এই ঘরটা কি বলেছে 0 হবে, এই ঘরটা সূত্র অনুযায়ী উনি বলেছেন 0 হবে, তাই এই ঘরটা উনি বলেছেন বলেই কিন্তু এই ঘরটা আমি ছায়াবৃত্ত করলাম, ঠিক আছে। বেশ, এরপরে চলে যাব দুইয়েরটা। দেখো, ই দিয়ে, ইতে চলে যাচ্ছি, একটা উদাহরণ নিচ্ছি, কোনো মানুষ নয় দেবতা, ঠিক আছে। এটা এস, এটা পি ধরলাম, আমি এখানেও দুটো, একটা শ্রেণী নিলাম, এই শ্রেণীতে ধরো মানুষ আছে, এই শ্রেণীতে মানুষ আছে, আমি একটা পি বৃত্ত আঁকলাম, একে পরস্পর ছেদ করে, এখানে পি মানে হচ্ছে আমার এখানে দেবতা আছে। এরা দুটো অংশ কিন্তু এই মানুষ এবং দেবতা, এই দুটো বৃত্তেরই এইখানে কিন্তু উভয়ই আছে, মানুষও আছে দেবতাও আছে, অর্থাৎ আমার এখানে এসপি উভয়ই আছে, মানুষও আছে দেবতাও আছে। এখানে কি নাই, এখানে কিন্তু আমার পি নাই, অর্থাৎ আমার এখানে দেবতা নেই। আবার এখানে দেখো এসটা কিন্তু নেই, মানে এই ঘরটা তো শুধু পি এর ঘর, তাহলে এস নেই মানে মানুষ নেই। বেশ, এই পর্যন্ত বোঝা গেল। এরপরে দেখো, আমার এখানে বলা হয়েছে কোনো মানুষ নয় দেবতা, অর্থাৎ আমার মানুষ আর দেবতার মধ্যে কোনো রকমের সম্পর্ক কিন্তু নেই, একটাও মানুষ একটাও দেবতা নয়, অর্থাৎ মানুষ দেবতা এক জিনিস নয়। তাহলে
আমার কি বলা হয়েছে, মানুষ নয় দেবতা, অর্থাৎ মানুষ আর দেবতা একসঙ্গে থাকতে পারবে না। পারবে? এইখানটাই ধরো আমার মানুষ আছে, এইখানটায় ধরো দেবতা আছে, আর এইখানটাই বলা হলো মানুষ দেবতার ঘর। কোনো মানুষ নয় দেবতা। এখানটা শুধু মানুষ আছে, দেখে নাও, এখানে কিন্তু দেবতা নাই। এখানে দেখে নাও, দেবতা নাই, এখানে মানুষ আছে। আর এইখানে করা হয়েছিল যে দেবতা মানুষের একটা ঘর, মানে আছে কি নাই সেটা এখনো বসায়নি। এখানে বলা হচ্ছে কোনো মানুষ নয় দেবতা, অর্থাৎ মানুষ এবং দেবতা একই জিনিস নয় কিন্তু, অর্থাৎ এরা এক জায়গায় একটা শ্রেণীর অন্তর্গত নয়। তাহলে এই জায়গায় কোনো মানুষ নয় দেবতা, অর্থাৎ এই জায়গায় দেখা যাচ্ছে মানুষ আর দেবতা এই জায়গায় কি করতে হবে, এই জায়গাটা শূন্য, এই জায়গায় কিছু থাকবে না। মানুষ আর দেবতা যেহেতু এক নয়, সেহেতু মানুষ আর দেবতা সমান এসপি সমান 0। দেখো এসপি সমান 0 ই বচনের রূপ। তাহলে আমার এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হয়ে যাবে আমার ছায়াবৃত্ত হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, এরপরে চলে যাব আমরা আই বচনে। দেখো আই বচনে কি করেছি, কোনো কোনো আম নয় টক, কোনো আম নয় টক ফল। বেশ, ঠিক আছে, আমটা দিলাম এস, টকটা দিলাম পি। হ্যাঁ, এখানে আমি কি এই সূত্র অনুযায়ী কিন্তু আমার এস পি নট ইকুয়াল টু 0। আমি এখানে একটা বৃত্ত আঁকলাম এস, মানে এই ঘরটায় আমার আম আছে, পরস্পর ছেদি আর একটা বৃত্ত আঁকলাম পি, এইটাতে আমার টক আছে। তাহলে এইটাতে আমার আম আছে, এটাতে টক আছে, আর এইখানে আম হ্যাঁ আম আর টক দুটো একসঙ্গেই উভয়ের ঘর। এইবারে দেখো তোমরা এই ঘরটাতে কিন্তু আমার টক নেই, আর এই ঘরটাতে দেখো আমার আম নেই, তাহলে আম বাদ, এই ঘরটাতে টক বাদ। এইবার আমার কি বলা হচ্ছে, কোনো আম নয় টক, কোনো আম নয় টক। তাহলে আমার কোনো আম আছে যেগুলো টক নয়, তাহলে টক নয় আর আম এই দুটো কিন্তু আমার এক জায়গায় থাকতে পারে, মানে মিষ্টি আম। কোনো আম নয় টক, তার মানে মিষ্টি আম আমার আই বচনে এটা হয়, এটা সরি, কোনো আম হয় টক, তাহলে আম এবং টক একসঙ্গে থাকতে পারে আমার, হিমসাগর আম মিষ্টি। তাহলে দেখো এই জায়গাটায় আমার কি বলা হয়েছে, এই জায়গাটা আম, এস মানে আম, আর পি মনে হচ্ছে টক। তাহলে এই জায়গায় যদি আমার কিছু না থাকতে, যদি বলা যেত যে আম টক, কোনো আম হয় টক, অর্থাৎ হিমসাগর হবে না ওটা, কিন্তু এখানে কোনো আম হয় টক, অনেক আম আছে দেখবে টক হয়, সেই টক আম আমার কিন্তু এক জায়গায় থাকতে পারে, আমও থাকতে পারে টকও থাকতে পারে। তাহলে এই জায়গায় কিন্তু থাকতে পারে, এই জায়গায় তাহলে ক্রস চিহ্ন হবে, এই জায়গায় ছায়াবৃত্ত হবে না। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, এইভাবে কিন্তু নির্ণয় করতে হবে। অর্থাৎ আমার এইটা কি বলেছে, এস পি নট 0, অর্থাৎ এস পি যে জায়গাটা সেই জায়গাটা আমার 0 হবে না, এইভাবে নির্ণয় করতে হবে। আর ও বচন দিয়ে দেখি একটা, কোনো মানুষ নয় কি বলবো ধনী। বেশ, তাহলে এই জায়গাটা এস, এই জায়গাটা পি, আমার সূত্র আছে এস পি বার নট ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো মানুষ নয় ধনী। এখানে যদি আমি কি বলা হয়েছে, মানুষটা নট শূন্য, অর্থাৎ মানুষটা শূন্য হবে না। আমি দুটো বৃত্ত আঁকি আগে। দেখো এটা তোমরা জানছো এটা মানুষের ঘর, আর এইটাতে জানছো ধনীর ঘর। তাহলে এই ঘরে মানুষ আছে, এই ঘরে ধনী আছে, এই ঘরটা উভয়েরই ঘর। এবার আছে কি নাই পরে দেখা যাবে। এবার এই ঘরটায় দেখা যাচ্ছে যে এই ঘরটাতে ধনী নেই, এই ঘরটাতে দেখা গেল মানুষ নেই। এইবার আমার এইখানে হিসাবে কি বলেছে, মানুষ নয় ধনী, কোনো মানুষ নয় ধনী। হিসাব করতে হবে যে এইটা আমার মানুষের ঘর, এই মানুষরা কিন্তু ধনী নয়, তার মানে ধনী বাদ। তার মানে কি, মানুষ থাকলেও ধনী বাদ গেল। তাহলে এই ঘরটা তো মানুষ থাকলেও ধনী বাদ যায় নাই, এই ঘরে মানুষ থাকলেও না ধনী আছে, ব্যাপারটা বুঝা গেল? তাহলে এই ঘরটার জন্য বলছে কোনো মানুষ মানে এই মানুষের সম্পর্কে বলা হয়েছে তারা ধনী নয়, তার মানে ধনী বাদ, নয় ধনী মানেই তো ধনী বাদ। তাহলে এই ঘরটা আমার কি হয়ে যাবে, নট 0, এই ঘরটা শূন্য হবে না, এই ঘরটা আমার শূন্য ছায়াবৃত্ত হবে না, এই ঘরটা কি হবে, এই ঘরটা আমার কিন্তু হয়ে যাবে ক্রস চিহ্ন। বোঝা গেল? এই তাড়াহুড়ো করে যদি করতে যাও তাহলে দেখা যাবে তুমি ভাবছো ক্রস চিহ্ন হবে, কিন্তু তুমি ছায়াবৃত্ত করে দেবে।
তাহলেই ভুল হয়ে যাবে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। বেশ, ঠিক আছে, এইভাবে 4টে জিনিস দেখালাম। এই 4টের ওপরে নির্ভর করে আমি 16টা জিনিস দেখাবো। তোমরা দেখো, এই 16টা জিনিস শিখে নিলি, এইগুলি এই 16টার মধ্যেই পরীক্ষায় আসবেই একটা, শিওর। হ্যাঁ, দেখে যাও, আমি খুব সংক্ষেপে আকারের মাধ্যমে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এবার এ বচনে প্রথমটা দেখলে কি, আমি আকারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। সকল এস হয় পি, এইটার সমীকরণ ওইটা। তাহলে আমি এইখানে বৃত্তটা আঁকছি। এখানে ধরো এস আর এটা ধরো পি, পরস্পর ছেদি বৃত্ত। এখানে এসের ঘর, এইখানে এস আছে, এখানে পি আছে, এখানে এস পি উভয়ই আছে। তাহলে এই ঘরটাই কি নাই, এই ঘরটাই দেখা যাবে যে আমার এই ঘরটায় পি নাই, এই ঘরটায় আমার এস নাই। এবার কি নিয়ম বলেছে, এস পি সমান 0। তার মানে এই ঘরটা এস পি সমান 0, এস পি ঘর এইটা, এই ঘরটা কি হবে সমান 0, মানে সমান 0 মানেই ছায়াবৃত্ত, অন্ধকার। তুমি জানো না কি আছে ওই ঘরে কেউ, ঠিক আছে। এটা গেল 1 নাম্বার। হ্যাঁ, এ দিয়ে 4টে হবে, এটা একটা ভালো করে বুঝে নাও, পরপর 3টে, তার এগুলো আরো ভালো বুঝতে পারবে। দেখো, 2এরটা এ দিয়েই করছি, কিন্তু সকল অ এস হয় পি, অ এস মানে অ এস বাদ। আমার সূত্র কিন্তু এইটাই, আমার সূত্র কিন্তু এস পি বার সমান 0। অ লাগানোর জন্য এসটাও বাদ, এস বাদের চিহ্ন হচ্ছে বার, তাহলে এস পি বার সমান 0। এবার আমার এটা হচ্ছে এসের ঘর, এটা হচ্ছে আমার পি এর ঘর, ঠিক আছে। দেখে নাও, এটা এস আর এটা পি। আমার এই ঘরে এস আছে, এই ঘরে পি আছে, এই ঘরে এস পি আছে। এই ঘরে কিন্তু আমার পি নাই, এই ঘরে এস নাই। এই জিনিসটা ভালো করে বুঝে গিয়েছো। বেশ, আমার বলা হয়েছে এসও নাই পিও নাই। আমি তো এইটা এসের জায়গা, এখানে এস 2 কাটা জায়গা কিনেছিল, এখানে পি 2 কাটা জায়গা কিনেছিল। তাহলে এস পি এই 2 কাটা 2 কাটা 4 কাটা বাদ দিয়ে বাদ বাকি কোথাও কিন্তু এস পি জায়গা কেনেনি। তার মানে আমি ধরে নিলাম এইটা গোটা পৃথিবী ধরে নিলাম। আমি একটা বক্সের মাধ্যমে লিখলাম, নাহলে তো গোটা বোর্ডটা আমাকে ছায়াবৃত্ত করতে হবে। বেশ, তাহলে দেখা গেল এই জায়গায় কিন্তু এসেরও জায়গা নাই, মাথায় বার মানে নাই জায়গা, আর এখানে দেখা গেলো পি এরও জায়গা নাই। এক জায়গায় লিখলাম, এখানেও লিখতে পারো, এখানেও লিখতে পারো, এখানেও লিখতে পারো, এই জিনিসটা। এইবার আমার বলা হয় যে ছায়াবৃত্ত এস কি বলা হচ্ছে এস পি সমান 0, তার মানে ওই জায়গায় ওদের কিন্তু জায়গা নাই, তার মানে এইগুলো কিন্তু ওদের অংশ নাই। এইগুলো ওরা দাবি করতে পারবে না, কিন্তু পরবর্তীকালে ওরা যদি দাবি করে নকল দলিল আনতে হবে। হ্যাঁ, ভুল ভাল করে চিটিং কেসে ফেসে যাবে। তাহলে বেশ, দেখো তাহলে এইগুলোতে ওদের কিন্তু অংশ নাই। তাহলে এস পি বার এইভাবে একটা ছকের মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে। দুটো গেল। 3 নাম্বার দেখো, 3 নাম্বার দেখো, আমি করলাম এ সকল অ এস হয়, বেশ, একবার অ পি এটা দিলাম। আমার সূত্র কিন্তু জানা আছে, এইটা সবসময় এই 4টে সূত্র মাথায় রাখতে হবে। দেখো, এস পি বার সমান 0, এটা সূত্র। আমার অ এস আসার জন্য একটা বার, আবার অ পি অ আসার জন্য পি এর মাথায় অ আসার জন্য আর একটা বার। তাহলে বারে বারে মনে রাখবে, কেটে যায়। তাহলে বা দিয়ে লিখবে এস বার পি সমান 0। বোঝা গেল ব্যাপারটা, বারে বারে মিলে যাবে, কিছু থাকবে না। তাহলে এইবার দেখো, আমি এইটা হচ্ছে আমার এস বৃত্ত, আর এইটা হচ্ছে পি বৃত্ত, ঠিক আছে। এইখানে এস এর ঘর, এইটা পি এর ঘর, এইটা এস পি ঘর। এইখানে কিন্তু আমার পি নাই, মাথায় রাখতে হবে। এখানে কিন্তু আমার এস নাই, মাথায় রাখতে হবে। বেশ, এরপর আমার কি বলেছে, এস বার পি সমান 0, এস বার পি সমান এই ঘরটা, এই ঘরটা কি হবে ছায়াবৃত্ত হবে। বোঝা গেল, পরীক্ষায় আসবেই এইভাবেই, যে এই দিয়ে দেবে, বলবে যে কোন ভেন চিত্রে কোনটি হবে সঠিকভাবে নির্দেশ করো। তোমাকে কিন্তু 4টে দিয়ে দেবে, নির্দেশ করতে হবে। দেখো, আমি সব প্রশ্ন তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো, কেমনভাবে প্রশ্ন আসছে পরীক্ষায়, বিগত সালের প্রশ্নগুলো সব দিয়ে দেবো লাস্টে। আবার এরই মাধ্যমে, এই ভেন চিত্রের মাধ্যমে তোমরা দেখবে পাটিগণিতের অঙ্কগুলো, লাভ ক্ষতির অঙ্কগুলো, যেটা আমাদেরকে পাতার পর পাতা লেখে 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 এত বড় হয়ে যায়, সেই অঙ্কগুলো চুটকি দিয়ে একদম করে দেওয়া হবে। হ্যাঁ, 1 মিনিট লাগবে না একটা বড় বড় অঙ্ক করতে, কি সহজেই হয়ে যাবে। কিন্তু তার আগে এই ব্যাপারটা বুঝতে হবে দর্শনের। আসলে দার্শনিক বুল বা ভেন, জজ বুল, এরা কি, এরা তো গণিতজ্ঞ ছিলেন, দার্শনিক। হ্যাঁ, বিরাট অঙ্ক জানতেন ওরা।
হ্যাঁ, এইভাবে সহজেই অঙ্কগুলোকে নির্ণয় করেছেন। তা বেশ, ঠিক আছে। দেখো 4 নাম্বারটা, 4 নাম্বার কি, এ দিলাম সকল, বেশ এ অএস, অএস দুবার নিয়েছি, একবার শুধু দিই, এস হয় অপি। তাহলে আর কিন্তু এই 4টের বারে এস হয় পি একবার লিখলাম, অএস হয় পি লিখলাম, অএস হয় অপি লিখলাম, এস হয় অপি লিখলাম। এই 4টের বাইরে আর অ দিয়ে লিখতে পারবে না? পারবে না। বেশ, দেখো তাহলে এস পি বার সমান 0, কোথা থেকে পেলাম? এটা সূত্র থেকে পেলাম, এস পি বার সমান 0, বুলিয়ে লুপি এটা। তাহলে আমার অ পি আছে, তার জন্য এটা এই হলো, বার হয়ে গেল অ এর জন্য। তাহলে আমার বা দিয়া হবে কি, এস পি সমান 0, তার মানে বার দুটোই উঠে গেল, মিলে গেল। তাহলে আমার যদি ভেন চিত্র করা হয় তাহলে কি হবে, এটা এস এর ঘর, এটা পি এর ঘর, এটা এস আছে, এটা পি আছে, আর এখানে এস পি দুটোই আছে, কিন্তু এখানে পি নাই, দেখো, আর এখানে এস নাই। আমার কি বলা হয়েছে, এস পি ইকুয়াল টু 0, তার মানে এই ঘরটা আমার হয়ে যাবে 0, মানে এই ঘরটা হয়ে যাবে আমার ছায়াবৃত্ত। বোঝা গেল? ঠিক আছে, তাহলে একেরটা বোঝালাম, তাহলে এইটা কমপ্লিট হলো। এখনও বাদ বাকি 3টে আছে, এটা বুঝে নাও, তারপরে তোমরা দেখবে যে এই রকমভাবেই পরীক্ষায় আসে। আর এইটা কোনো বইয়ে কিন্তু পাবে না, এইভাবে পর 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 গুছিয়ে পাবে না। আমিও একদিনে হয়নি এগুলো, আমি ধরো আজ 14 বছরের অভিজ্ঞতা, 14 বছর ধরে পড়াচ্ছি। হ্যাঁ, তো এই পড়াতে পড়াতে এইগুলো পরপর ক্রমান্বয়ে চলে এসেছে। ঠিক আছে, এরপরে দেখো 2-এর 1 নাম্বারই দিলাম, ইটা। ইটা প্রথমটা তোমাদের কাছে তুলে ধরেছিলাম, আর একবার তুলে ধরি। কোনো এস নয় পি এর বুলিয় রূপ হচ্ছে এস পি ইকুয়াল টু 0। আমি যদি দুটো বৃত্ত আঁকি পরস্পর ছেদি, এখানে এস বৃত্ত, এর পি বৃত্ত, এখানে এস আছে, এখানে পি আছে, এখানে এস পি উভয়ই আছে। এখানে কিন্তু আমার পি নেই, এখানে কিন্তু আমার এস নেই, আমার এস পি এই ঘরটা 0 হবে, তার মানে বুঝতে পারছো এই ঘরটা আমার 0 হয়েছে। ঠিক আছে, এরপরে চলে যাব 2 নাম্বারে। 2 নাম্বারে চলে যাব আমি, এখানে দেখো অ দিয়ে, কোনো অ এস নয় পি, তাহলে এর আমি বুলিয় লিপিটা দেখো, এস পি সমান 0, এটা বুলিয় লিপি। কিন্তু এই এস পি দেখো অ এস আছে, সেই জন্য অ থাকার জন্য একটা বার হয়েছে। তাহলে কি হবে, আমার ভেনচিত্র অনুযায়ী এটা এস আর এটা পি, তাহলে এই ঘরে এস আছে, এই ঘরে পি আছে, এই ঘরে এস পি, এইখানে পি নাই, এখানে এস নেই। তাহলে দেখো আমার কোন ঘরটা 0 হবে, এস বার পি সমান 0, এস বার পি সমান 0, এই ঘরটা তাহলে আমার ভেনচিত্র হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? এরপরে দেখো 3 নাম্বার দিই, ই কোনো অ এস নয় অপি। দেখো আমি কিন্তু 4 বার করে দেখব, প্রত্যেকটা 4 বার করে হবে। তাহলে দেখো এখানে সূত্র কি, সূত্র হচ্ছে এস পি সমান 0, অ থাকার জন্য, এস এর সঙ্গে অ থাকার জন্য এস বাদ, বেশ বাদ দিয়ে দিলাম, পি এর সঙ্গে অ থাকার জন্য পি বাদ, বেশ বাদ দিয়ে দিলাম। তাহলে আমি যদি দুটো বৃত্ত এখানে আঁকি, এটা এস এর ঘর, এটা পি এর ঘর, এটা সেই 2 কাটা করে জায়গা কিনেছে, একটু আগে বলেছিলাম। তাহলে এস পি, তাহলে এই ঘরে এস আছে, এই ঘরে পি আছে, আর এই ঘরে এস পি উভয়ের ঘর। এইবার দেখো এই ঘরে পি নাই, এই ঘরে কিন্তু এস নাই। এস পির এই দুটো জায়গা বাদ দিয়ে, এদের কি এই বাইরে, গোটা পৃথিবীর এই বাইরে জায়গা আছে কোথাও? কোথাও জায়গা নাই। তাহলে এস এখানেও জায়গা নাই, পি এর এখানেও জায়গা নাই, তাহলে সব বাদ। এই এস পিটা আমি আগেরটাই দেখো এখানে লিখেছিলাম, তোমাদেরকে বললাম এখানেও লিখতে পারে, এখানেও লিখতে পারে, এখানেও লিখতে পারে, যে কোনো একটা জায়গায় লিখতে পারে বৃত্ত দুটি বাদ দিয়ে। তাহলে এই জায়গাটা কি বলা হচ্ছে, এস বার পি বার ইকুয়াল টু 0, তার মানে এই জায়গা যেটা, সেই জায়গাটা হয়ে যাবে ছায়াবৃত্ত। দেখো এই জায়গাটা করলাম আমি ছায়াবৃত্ত করে দিলাম। ছায়াবৃত্ত চিহ্ন তোমরা এইভাবেও দিতে পারো, আবার তোমাদের মন হলে সব একদিকেই দিতে পারো, দুই দিকে কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ, এইভাবে একদিকেই দিতে পারো। ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখো 3 নাম্বার, 4 নাম্বারটা দেখে আবার, ই একটা অ বাকি আছে কোথাও, তোমরা ভাবো আগে। তাহলে তো আমি লিখি অ এস, দুবার অ দিয়ে দিয়েছি, আর দেবো নয়, এস নয় অ পি, এইটা। তাহলে এইবার দেখো কি, আমার সূত্র জানা আছে এস পি সমান 0, আর এইটার অ থাকার জন্য একটা বার হয়েছে। ভেনচিত্রে কি রূপ দেবো, একটা পি বৃত্ত আঁকলাম, এস বৃত্ত, আর এটা পি বৃত্ত, এস পি, এইখানে পি নাই, এখানে এস নেই, তাহলে এস
পি বার ইকুয়াল টু 0, তার মানে এই ঘরটা আমার 0 বা ছায়াবৃত্ত হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে আমার কিন্তু এটাও কমপ্লিট হয়ে গেল। থাকছে আই আর ও। ঠিক আছে, আয়েরটা দেখাচ্ছি। দেখো, চলে আসবো আমরা আই বচন সম্পর্কে। তোমরা কিন্তু এই দুটো করার পরেই বুঝতে পেরে যাচ্ছ যে আই আর ও কি হবে। তবুও একবার দেখে নাও, দেখে নিলেই কিন্তু পুরো ধারণাটা তোমাদের মাথাতে চলে আসবে। দেখো, আই দিয়ে তোমরা জানো, একবার করেছিলাম, আবার দেখাচ্ছি। কোনো কোনো এস হয় পি, এটা আই বচনের আকার। ঠিক আছে, এর সূত্র কি? এস পি নট 0। তাহলে ভেন চিত্র কি? ভেন চিত্র, এই দেখো দুটো ভেন চিত্র, এস পি, এই ঘরে এস আছে, এই ঘরে পি আছে, এই ঘরে এস পি আছে, এই ঘরে কিন্তু পি নেই, এই ঘরে দেখো এস নেই। ঠিক আছে, বোঝা গেল? সেম একই জিনিস বারবার লিখছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এইবার এস পি নট ইকুয়াল টু 0, যে জায়গায় এস পি আছে সেই জায়গাটা 0 হবে না, প্রশ্ন। বোঝা গেল? বেশ, এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিই। আয়ের কোনো ও এস হয় পি, এটা সূত্র কি আমার জানা আছে? এস পি নট 0, এটাকে আমি ও আছে বলে বার দিয়ে দিলাম। তার মানে কি হবে? ভেন চিত্র যদি আমি করি, এটা এস এর ঘর, এটা পি এর ঘর, এটা এস আছে, এটা পি আছে, এটা এস পি আছে, এটা পি নেই, এটা এস নেই। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো, এস বার পি নট ইকুয়াল টু 0, এই ঘরটা কি হবে? 0 হবে না, ক্রস চিহ্ন, অর্থাৎ এই ঘরে সদস্য আছে। 3 নাম্বারটা চলে যাব। 3 নাম্বারে আমি দুটোতেই অ বসাবো, পি এর ঘরেও অ বসাবো, আবার দেখো কোনো ও এস হয় ও পি। তাহলে আমার কি হচ্ছে? সূত্র এস পি নট 0, এটা সূত্র অ এস থাকার জন্য, যে জিনিসটা বারবার বলছি, অ থাকার জন্য এস বাদ, অ পি, অ থাকার জন্য পি বাদ। তার মানে সেই বুঝতে পারছো যে বাইরের অংশটা, এইটা এস এর ঘর, এইখানে এস 2 কাটা জায়গা কিনেছিল, এটা পি এর ঘর, এখানে পি 2 কাটা জায়গা কিনেছিল। ঠিক আছে, তাহলে এই ঘরটায় এস আছে, এই ঘরটায় পি আছে, এই ঘরটা এস পি 2 এর উভয়ের অংশ, বৈঠকখানা করবে এটা। বেশ, তাহলে এই জায়গাটায় দেখা গেল পি নাই, আর এই জায়গাটা দেখা গেল এস নাই। এদের বাইরে কিন্তু এদের এক ফোঁটাও জায়গা নাই। এই জায়গাটা এইখানটায় লিখি, এস এখানেও জায়গা নাই, আর পি এখানেও জায়গা নাই। ভেবো না যে এস মানে এখানে জায়গা আছে, এটা বৃত্তের নাম পি, আর এই বৃত্তটার নাম এস। হ্যাঁ, বেশ, ঠিক আছে। তাহলে এই জায়গায় কী বললো? নট 0, নট 0। তাহলে এই জায়গাটায় নট ইকুয়াল টু 0 মানে আমার 0 হবে না, যে কোনো একটা জায়গায় ক্রস চিহ্ন বসালেই হবে। বোঝা গেল? ঠিক আছে, তারপর 4 নাম্বারটা দেখো। 4 নাম্বার আয়ের 4 নাম্বার যদি বলি, কোনো ও এস দেবো না, দুবার দিয়েছি, এস হয় ও পি। তাহলে কি হবে? সূত্র এস পি নট 0, অ থাকার জন্য বার। তাহলে আমি কিভাবে ভেন চিত্র করব? এটা এস বৃত্ত, এটা পি বৃত্ত। তাহলে এই ঘরে এস আছে, এই ঘরে পি আছে, এই ঘরে এস পি আছে। তাহলে দেখো, এই ঘরে আমার পি নেই, এই ঘরে আমার কিন্তু এস নেই। তাহলে এস পি বার যে ঘরটা, সেই ঘরটা নট ইকুয়াল টু 0, এই ঘরটায় সদস্য আছে। তাহলে বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমার আয় বচনটাও কিন্তু বোঝা গেল। মাত্র বাকি থাকছে ও বচনটা। এক্ষুনি ও বচনটা হয়ে, ও বচনটা করার আগে আমি বলেছিলাম যে ভেন চিত্র দিয়ে অঙ্ক করা যায়, পাটিগণিতের অঙ্কগুলো খুব সহজে নির্ণয় করা যায়। আমি একটা অঙ্ক দিচ্ছি, দেখো সেই অঙ্কটা কিভাবে বুঝতে পারো। দেখো, একটা অঙ্ক দিচ্ছি যে কোনো একটা বিদ্যালয়ে 80% পাস করেছে অঙ্কতে, 70% পাস করেছে বাংলাতে, 60% পাস করে, উভয় বিষয়ে পাস করেছে। তাহলে ফেল কত? টোটাল ফেলটা কত? ফেল কত করেছে? এবার তুমি ভেন চিত্রের মাধ্যমে কিভাবে নির্ণয় করবে? দেখো এটা হচ্ছে অঙ্কর ঘর, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার বাংলার ঘর। ঠিক আছে, তাহলে এই ঘরে কিন্তু আমার 80%, আর এই ঘরে কিন্তু আমার 70%। উভয় বিষয়ে পাস করেছে 60%। পার্সেন্টটা দেওয়া থাকলে দেবে। তাহলে উভয় বিষয়ে আমার পাস করেছে 60%। এবার এই 60, তার মানে অঙ্কতে আমার পাস করেছে কত? 60, 80% পাস করেছে, 60% পাস করেছে উভয় বিষয়ে।
তাহলে উভয় বিষয়ে যদি 60% পাস করে আর অঙ্কতে যদি 80% পাস করে, তাহলে অঙ্কতে এইখানে অঙ্কর 60 ভরা আছে আর এইখানে তাহলে 20, তবেই তো 80% পাস করেছে, হয়ে গেল। এইবার দেখা গেল 70% পাস করেছে বাংলাতে, 70% বাংলায় পাস করেছে, তাহলে 70% বাংলায় পাস করেছে, উভয় বিষয়ে 60% পাস করেছে, তার মানে 60 কিন্তু বাংলাতেও করেছে আর টোটালটা বাংলায় টোটাল পাসটা হচ্ছে 70%, তার মানে এখানে আর 10% পাস করেছে, অর্থাৎ টোটাল পাসের ঘর, এটা আমার পাসের ঘর 20 60, তাহলে 80 আর 90, এই 90টা আমার কিন্তু টোটাল পাস। তাহলে 100-র মধ্যে যদি 90টা পাস করে, তাহলে ফেলের সংখ্যা কত? ফেল 10 জন ফেল করেছে। কত সহজে হয়ে গেল, কোনো অঙ্ক করতে হলো না, ভেনচিত্রের মাধ্যমে খুব সহজে হয়ে গেল। প্রচুর অঙ্ক এইভাবে ভেনচিত্রের মাধ্যমে টপাটপ করে দেওয়া হবে। বেশ, ঠিক আছে, আমরা ও বচনে চলে যাব। দেখো দেখো ও বচনে একেটা তোমাদের জানাই আছে, ও দিয়ে কোনো কোনো এস নয় পি, কোনো এস নয় পি, এর কি সূত্র বুলিয়ে বুল দার্শনিক বুল কি করেছেন? এস পি বার নট ইকুয়াল টু 0। এর ভেনচিত্র কি? এর ভেনচিত্র দেখো, এই ঘরটায় এস আছে, পি নাই, এই ঘরটা এস পি আছে, এই ঘরটা এস নাই, পি আছে, তাহলে কি হলো, কোন ঘরটা? এই ঘরটা নট 0। ঠিক আছে, তারপরে 2 নম্বরে চলে যাও, ও কোনো এস নয় অ এস দাও, অ এস নয় পি, তাহলে কি হবে? এস পি বার নট ইকুয়াল টু 0, অ থাকার জন্য এখানে একটা বার, তাহলে কি হলো, বৃত্ত আঁকলাম আমি দুটো, এখানে কি বলা হয়েছে? এ দুটোই বাদ, তার মানে এস পি বার এস পি এস বার পি দুটোই বাদ, এমন কিন্তু নেই, তাহলে দেখা গেল এই ঘরটা এস পি এস নাই, পিও নাই, তাহলে এই ঘরটা হবে ক্রস চিহ্ন। তারপরে 3-এরটা চলো, ও কোনো অ এস নয় অ পি, এইভাবে একটা দিলাম, অ এস নয় অ পি, তাহলে এর বুলীয় লিপি কি হবে? এস পি বার নট 0, এটা দার্শনিক বুল বলেছেন। অ এস থাকার জন্য এইখানে একটা বার, অ পি থাকার জন্য এইখানে একটা বার, বারে বারে মিলে যাবে, শূন্য হয়ে যাবে, তাহলে এখানে থাকবে না কিছু, এই ঘরটা। তাহলে আমি যদি দুটো বৃত্ত আঁকি, তাহলে সেই জায়গাটায় দেখা যাবে এটা তো এস পি এইরকম হচ্ছে বরাবর, তাহলে এই নট 0, তার মানে এস বার পি এই জায়গাটা নট 0 হবে। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার ও দিলাম, কোনো এস নয় অ পি, এটা কি হবে? এস পি বার নট 0, এটা কি হবে? অ থাকার জন্য এইখানে একটা বার, তার মানে কি জানা যাচ্ছে, বা দিয়ে যদি লিখি আমি, তাহলে এস পি নট 0, তার মানে কোন ঘরটা? আমাকে একটা দুটো বৃত্ত এঁকে নিলাম, এই ঘরে এস পি বার, এই ঘরে এস পি, এই ঘরে এস বার পি, তাহলে এই ঘরটা আমার এস পি নট ইকুয়াল টু 0, এই ঘরটা 0 হবে। ঠিক আছে, বেশ, তাহলে এই জিনিসটা সহজেই বুঝে গেলে। শিওর এখান থেকে প্রশ্ন আসবেই, কেমন প্রশ্ন আসে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেই প্রশ্নগুলো দেখো, সমাধানও করে দিয়েছি পরীক্ষায় কিভাবে সেই প্রশ্নগুলো উত্তর করতে হয়, সেই সমাধানও করে দিয়েছি, তোমরা বাড়িতে আরও প্র্যাকটিস করো। যদি কারো কোনো অসুবিধা থাকে সব জানাবে, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো। ঠিক আছে, তোমরা পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকো। আবারও বলছি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। যদি কোনো অসুবিধা থাকে বা যদি ভিডিওটি ভালো লাগে, কমেন্টের মাধ্যমে জানিও, আমি পরবর্তীকালে কোনো ভুলভ্রান্তি হলে সমাধান করার চেষ্টা করব। তোমাদের কিছু অসুবিধা থাকলে তোমাদেরকে আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এরপর তোমরা দেখো, কিছু বাক্য বা বাক্যের আকার বা বচন দেওয়া হয়, সেগুলিকে ভেনচিত্রের মাধ্যমে নির্ণয় করতে হয়। আমি এর আগে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি কিভাবে বাক্য বা এই বচনের আকারগুলোকে ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করবে। ভিডিওগুলো দেখলে আমি আশা করি খুব সহজেই তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। বেশ, এরপরে দেখতে পাচ্ছ এইগুলো পরীক্ষায় 15 সালে, 17 সালে, 18 সালে, 20 সালে ইত্যাদিভাবে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো এসেছে। এই প্রশ্নগুলো দেখে নেবে কীরকমভাবে আসছে, এর ফলে পরবর্তী তোমরা প্রস্তুতি নিতে পারবে কিভাবে তোমরা প্রশ্ন এবং উত্তরগুলি
তৈরি করতে পারবে। এরপরে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রশ্ন আমি তুলে ধরেছি তোমাদের সামনে, এটা স্ক্রিনশট মেরে নাও এবং এই প্রশ্নগুলোকে একটু ভালোভাবে তৈরি করে নিও। আমি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি, তাই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে শুনবে এবং এই প্রশ্নগুলো সবাই ভালোভাবে প্রস্তুতি নেবে। এরপরে দেখো তোমাদের যে প্রশ্নগুলো খুব শর্ট আকারে আসে, এমসিকিউ আকারে আসে, এইভাবে আসে, তোমাদের সঠিক উত্তরটা লিখতে হয়। আমি যে 16টা আকার দেখিয়েছি এবং 16টা আকারের সাহায্যে ভেনচিত্র নির্ণয় করেছি, সেই 16টার মধ্যেই এইগুলো সব আছে। তাই এইগুলো দেখতে পাচ্ছ সালের প্রশ্ন, এগুলোও দিয়ে দিলাম। বেশ, ঠিক আছে, তোমরা উপকৃত হলেই আমি আমার নিজের পরিশ্রম সার্থক বলে মনে করব। তোমাদের পাশে আমি সবসময় আছি। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের জয় হোক। ঠিক আছে।